সকলেই হয়তো অবগত আছেন যে আগামী সম্ভবত তারিখটা যদি আমার ভুল না হয়ে থাকে, আগামী 26শে মে আমাদের দেশের মোদিজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছিল তার 12 বছর পূর্তি হতে যাচ্ছে। যতটুকু খবর আমরা পেয়েছি, দেশ যখন কার্যত সমস্ত দিক থেকে জ্বলছে, এক কথায় বলা যায়। একে তো প্রাকৃতিক কারণে তাপমাত্রা মারাত্মক রকমভাবে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সানস্ট্রোকে বেশ কিছু মানুষের প্রাণ বিসর্জন গিয়েছে। অন্যদিকে তীব্র অর্থনৈতিক সংকট, যেটা শুধু আজ আমাদের কথা নয়, স্বয়ং মোদিজিকে স্বীকার করতে হয়েছে এবং আশ্চর্যজনকভাবে এর দায়িত্ব না নিয়ে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতবাসীর উপর। বরাবরই সব ক্ষেত্রেই, যেমন প্রসঙ্গক্রমে বলতে হয়, এই নীট নিয়ে সর্বশেষ জালিয়াতিটা, এটা মোদিজি এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী বা নীট জালিয়াতি যাকে দিয়ে করাচ্ছে, যে সংস্থাকে দিয়ে করাচ্ছে, সে সংস্থার কর্মকর্তা আমাদের লাখো লাখো আমাদের যে ভবিষ্যৎ নির্মাণ যারা করবে, শুধু নিজেদের ভবিষ্যৎ না, দেশের ভবিষ্যৎ নির্মাণ যাদের হাতে, সেই যুব শক্তিকে বলছে মানিয়ে নাও। এ হচ্ছে প্রতিবিধান। এত বড় ভয়ঙ্কর দুর্নীতি। ঠিক তেমনি এই তীব্র আর্থিক সংকটের সময়ও গতকাল পর্যন্ত আপনারা দেখেছেন, যেখানে ছিল গত মে মাসে প্রধান স্লোগান আচ্ছে দিন আয়েগা, সেই জায়গায় এখন বলা হচ্ছে যে দুর্যোগ, ঘোরতর দুর্যোগ মানিয়ে নিতে হবে, দেশবাসীকে তার জন্য কৃচ্ছ সাধন করুন। আর আমি বিস্তারিত বেশি সময় নিয়ে বলবো না। উপস্থিত আমার সাথে যারা আছে ওনাদেরকে বলবো কিছু সংযোজন করার থাকলে সংযোজন করার জন্য। বাকিটা আমরা সকলকে, প্রেস নোটটা এখনো সঠিকভাবে তৈরি হয়নি, আমরা দিয়ে দেবো, প্রেস নোটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে দেশের এই হাল হকিকতের পেছনে মূল কারণগুলি কি, এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা বিশদে বলতে গেলে পরে একটা মহাভারত হয়ে যাবে ছোটখাটো। আমি যেটা দিয়ে শুরু করব, গত 9 দিনে গড়ে 5 টাকা ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে। শুধু আমি একটা উদাহরণ দেব, যেটা বলা হচ্ছে যে দেশের পেট্রো কোম্পানিগুলি এরা সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। আর আন্তর্জাতিক মানে বিশ্ব বাজারে যুদ্ধজনিত পরিস্থিতির কথা বলা হচ্ছে। বর্তমানে আমি এই কিছুদিন আগেও আপনাদেরকে আমি অবগত করেছিলাম, 24-25 সালে আমাদের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি শুধু 24-25 অর্থবর্ষে কত মুনাফা করেছে। আর বেসরকারি তেল কোম্পানিগুলির মুনাফার হিসাব জনসমক্ষে আনে না। সরকার কায়দা করে এটা আড়াল করে রাখে, আর কোম্পানিগুলিও এটা আড়াল করে রাখে। তো এই হিসাব দিয়েছিলাম, প্রয়োজনে আবার সেই হিসাব আমি পরবর্তী সময়ে আপনাদের লিখিতভাবে আমি অবগত করে দেব, আমার সরকারি তথ্য যেটা আছে। শুধু স্মরণ করিয়ে দিই, এখন $108-9 মধ্যে 1 ব্যারেল তেল ওঠানামা করছে। গত ফেব্রুয়ারি মাসে
যুদ্ধের শুরু আগে এক ব্যারেলের মূল্য ছিল $70। আপনারা কেউ মনে করতে 12 বছরের অনেক ঘটনা মনে থাকার কথা নয়। ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে 1 পয়সা তেল পেট্রোলের দাম কমেছে, তাহলে কেন এখন একটা বাড়ানো হচ্ছে? 2008 সালে সরকারকে, এখানে তো আছে রাজ্য দিল্লির সরকারের প্রতিনিধিরাই তো এখানে রাজ্য সরকার চালাচ্ছে, অনেক তথ্যের কচকচানি করেন, অনেক বিজ্ঞাপনী প্রচার করেন। তো একটা প্রশ্নের শুধু উত্তর দিন, 2008 সালে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের এক ব্যারেলের দাম ছিল $147। আগরতলায় সরকার, এই সরকার একেবারে বলা যায় অপদার্থ এবং সমস্ত দিক থেকে এই সরকারটা যোগ্যতাহীন। আর দুর্নীতির কথা তো বলে লাভই নেই, এটা সকল মানুষেরই অভিজ্ঞতা। তো এই সরকারের হয়তো জানা থাকতে না পারে, আর জানা থাকলেও তারা ভুলে যাওয়ার ভান করে। পেট্রোল তেল কোম্পানি বলে ধরে যারা তেল সরবরাহ করে তাদের থেকে একটু খবর সংগ্রহ করুন। 2008 সালে আগরতলায় পেট্রোলের দাম লিটার প্রতি ছিল $50, ডিজেল ছিল $30। যদি আমার তথ্য ভুল বা অতথ্য হয়ে থাকে, দ্বিতীয় দিন আর কোনো বার আপনাদের সামনে আমি মুখ খুলব না। এটা কি করে সম্ভব হয়েছিল? আজকের দিনের হিসাব, এই 5 টাকা বৃদ্ধির আগে মোদী সরকার প্রতিদিন পেট্রোল পণ্য থেকে 1000 কোটি টাকা কর আদায় করে, 50 এবং 55% হারে কর লাগু করার মধ্য দিয়ে। তাই কিসের কল্যাণকর সরকার, কিসের বিশ্বগুরু, কিসের সুশাসন, কিসে বলা হয়েছিল চৌকিদার, কেন বলা হয়েছিল এই যে চটকদারি স্লোগান, স্বচ্ছতাই সংকল্প, বিজেপি বিকল্প, আজকে দিন আয়েগা, প্রতি বছর 2 কোটি বেকারের চাকরির গ্যারান্টি, কালো টাকা উদ্ধারের করে প্রতিটা ভারতীয় নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা। এগুলি বহু আলোচিত বিষয়, সে সমস্ত বিষয়ে যেতে চাই না। শুধু বর্তমানে যে হালটা হলো এর জন্য দায়ী কে? আমি তো আগেই বলেছি বেশি কথা বলবো না, আপনাদের বলবো 7ই ডিসেম্বর 2025 দি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া সংবাদ জগতের সাথে আপনারা সকলেই যুক্ত। সকলেই পত্রিকাটা সংগ্রহ করুন। এই পত্রিকাটা সংগ্রহ করে আমার কথা, আমি তো নগণ্য মাত্র, রাহুল গান্ধী বা খারগেজি নয়, বা পবন খেরেও নয়, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরম যে একটা আর্টিকেল লিখেছিল, আজকের যে হাল, এই হালের কথায় সেই আর্টিকেলে উনি বলেছিলেন যে দেশে যদি এখনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ছিল ওনার আশঙ্কার কথা। উনি আশা করেছিলেন, আমরা এখানে বসে বলেছিলাম হয়তো অনন্ত নাগেশ্বরম বলার পর তারপর যে বাজেট মারছে, নতুন বর্ষ অর্থবর্ষের যে বাজেট, সেই বাজেটটাতে নিশ্চয়ই এই কথাগুলির প্রতিফলন ঘটবে। বাজেটে নিশ্চয়ই দেশের মানুষের রক্ষা করার স্বার্থে চটকদারি বা চমকপ্রদ বা কর্পোরেট গেছা ভাষণ বাজেট হবে না, বা ভাষণবাজির বাজেট হবে না। বাজেটটা হবে মানুষকে রক্ষা করা, দেশকে রক্ষা করার বাজেট। আরেকটা তথ্য আপনাদের দিতে চাই,
25 সালের ডিসেম্বর মাসে আমাদের দেশের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর আজকে মোদি গত 8 তারিখ 8ই মে মনে হয়েছে কি খরচ সাশ্রয় করতে হবে। কি করতে হবে? বিদেশি মুদ্রা খরচ কমাতে হবে। কেননা আমাদের দেশের বিদেশি মুদ্রায় টান পড়েছে। আমি সেই বিষয়গুলি নিয়ে বলেছি। শুধু স্মরণ করিয়ে দেই, স্বর্ণ না কেনার কথা বলেছে। এতে কি আঘাত হবে? সবচাইতে বড় আঘাত হবে 3 কোটি মানুষ এই স্বর্ণ শিল্পের সাথে জড়িত। এদের কি হবে? আর বাদ দিলাম আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে, আমাদের দেশের মেয়েদের মঙ্গলের সাথে এই স্বর্ণের যোগাযোগের বিষয়গুলি বাদিয়ে দিলাম, আজকে আর আনছি না। কিন্তু এই প্রশ্নটার উত্তর তো দিতে হবে 3 কোটি স্বর্ণ শিল্পী। আদৌ কি জানেন এর পেছনে আছে মুদির সব ক্ষেত্রে যেমন লুক্কায়িত থাকে একটা কথা, সেটা হচ্ছে কি করে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করা যায়। এ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণ শিল্পী, স্বর্ণ ব্যবসায়ী, তারা যাতে কলাপস হয়ে যায়, স্বর্ণ ব্যবসাটা একচেটিয়া জনাব 5 মুদি বান্ধবের হাতে যাতে কুক্ষিগত করে নিতে পারে, এ হচ্ছে প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে এটা করা হয়েছে। পেট্রোল পণ্যের ক্ষেত্রেও একই বিষয়, অন্য সব বিষয়ের ক্ষেত্রে একই বিষয়। নতুবা কেন ডিসেম্বরে আমাদের দেশের বিদেশি মুদ্রার একটা তথ্য শুধু আপনাদের দিচ্ছি, একটা প্রেস নোটে উল্লেখ করা নেই, আপনারা একটু উল্লেখ করে নেবেন। রিজার্ভ ব্যাংকের আর গভর্নর জানিয়েছিল 25 সালে যে তার আগের বছর আমাদের দেশে যে পরিমাণ বিদেশি মানে মুদ্রা ভান্ডার মজুদ ছিল তার থেকে $5,690 বিলিয়ন বিদেশি মুদ্রা তুলে নিয়ে গেছে, খরচ হয়ে গেছে। এর ফলে বর্তমানে ওই সময়ে ডিসেম্বরে ছিল $6,04,585 বিলিয়ন বিদেশি মুদ্রা দাঁড়িয়েছে। তখন মোদিজি খরচ সাশ্রয়ের কথা মনে হয়নি? তো গত 7 মাসে এই রিজার্ভ ব্যাংককে দিয়ে কেন 880 টন স্বর্ণ কেন কি নিয়েছেন? দ্বিচারিতা নয়, কি শাক দিয়ে মাছ ধরার চেষ্টা। মুদির কীর্তিকলাপের মধ্যে সামান্য কটা তথ্য শুধু আপনাদেরকে অবগত করার জন্য বলছি যে কি ধরনের, একে যে আমরা বলি জালিয়াত আর প্রতারকদের সরকার, আর তার গুরু স্বয়ং মোদি। এ বুঝার জন্য সামান্য কয়টা বিষয় শুধু উল্লেখ করব। আপনাদের মনে আছে মোদিজি সরকারে এসে জনধন অ্যাকাউন্টের কথা বলেছিল। কোটি কোটি গ্রামীণ মানুষ, বিশেষত মা বোনেরা জনধন অ্যাকাউন্ট খুলেছিল ব্যাংকে বিনা খরচে। তার সংখ্যা ছিল 54,03,00,000। এতে বর্তমানে 20% অকেজো, এগুলির আর অস্তিত্ব নেই, ফাংশনিং নেই। বাকি যে 33,62,00,000 অ্যাকাউন্ট আছে তাদের গড়ে জমা হচ্ছে 1,000। বলে এই গল্পটা বলছি কেন? শুধু বলছি, আপনাদের সকলেরই মনে আছে ওই সময়ে মোদি এই জনধন অ্যাকাউন্ট খোলার পর মোদিজি একটা নোটবন্দি করেছিল। সম্ভবত সেটা ছিল নভেম্বর মাসের 1 তারিখ 2016 সালের। ওই সময় থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত আশ্চর্যজনক ভাবে, শুধু না রহস্যপূর্ণ ভাবে জনধন অ্যাকাউন্টে জমা পড়েছিল
49,246 কোটি টাকা 6 মাসের ব্যবধানে সেই টাকাটা হাওয়া হয়ে গিয়েছিল, উঠিয়ে নিয়ে গিয়েছিল। এখনো আমাদের প্রশ্ন যে মোদি 12 বছরের সাফল্যের জয়গান করার জন্য, জয় ঢাক পেটানোর জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম, এই তীব্র দাবদাহ আর যে দেশ জ্বলছে এই সময়ে, সে গল্প শোনানোর জন্য, নতুন নতুন কাহিনী মানুষকে বিভ্রান্ত করার জন্য 12 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছে সারা দেশে, আমাদের রাজ্যেও। তাই আমরা বলবো এই সম্পর্কে প্রবহিত করুন, এই অর্থগুলি কোথা থেকে এসেছিল, কারাই বা তুলে নিয়ে গিয়েছিল। আর মোদি সেখানে নোটবন্দির সময় ঘোষণা ছিল কালো টাকা উদ্ধার হবে, সন্ত্রাসবাদীদের কাছে কালো টাকা যাওয়া বন্ধ হবে, টাকার যোগান বন্ধ হবে, এদেরকে শ্বাসরুদ্ধ করে মারা হবে। এই সমস্ত অনেক ঘোষণা, বড় বড় অনেক কথা ছিল। তো কার্যত কি হয়েছে? একটি কালো টাকা উদ্ধারের কোন গল্প শোনাতে পেরেছে যে 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়েছে? তো কি হয়েছিল এর থেকে অনুমান করে নিন, জনধন অ্যাকাউন্টের থেকে অনুমান করা যায়। পরন্তু আমরা ওই দিনও বলেছিলাম, আজও বলেছি, এই তথ্যটা আমাদের অর্থনীতিতে সরাসরি ক্ষতি হয়েছিল এই নোটবন্দির ফলে 3 লক্ষ কোটি টাকা, যা সেই সময়কার জিডিপির 50% বেশি। এছাড়া নোট ছাপাতে গিয়ে আর বিতরণ করতে গিয়ে খরচ হয়েছিল, যেটা অপ্রয়োজনীয় খরচ, সেটা হয়েছিল 1.25 লক্ষ কোটি টাকা। এটা 16-17 সালে এর ফলে আমাদের জিডিপি কমে 19 সালে 2% কমে গিয়েছিল জিডিপিটা তখনকার সময়ে। শিল্প কারখানায় 60% কর্মী হ্রাস পেয়েছিল। কৃষি ক্ষেত্রে আমাদের যে একটা মারাত্মক ধরনের ক্ষতি হয়েছিল, যোগান কমে গিয়েছিল। শুধু একটা উদাহরণ দেব, ডাল। ওই সময়ে নোটবন্দির আগে 30 টাকা কেজিতে অরহর ডাল যেটা বিক্রি হতো, নোটবন্দির পর 2 মাস সময় কৃষকদের সেই ডাল বিক্রি করতে হচ্ছে মাত্র 60 টাকা কেজি। কাদের সাথে, কার উপকারের জন্য এই নোটবন্দি করা হয়েছিল? সর্বশেষ তার 1 বছর পর মোদির সরকারের যে ইকোনমিক সার্ভে, সেই সার্ভেতে মানুষের চাপে পড়ে স্বীকার করে নিয়েছিল যেটা একটা নোটবন্দিটা একটি সার্বিক চাহিদা সরবরাহ অনিশ্চয়তায় ধাক্কা খেয়েছিল, যা সরাসরি কর্মসংস্থানের উৎস এবং জিডিপির 80% ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের কথা নয়, সরকারের ইকোনমিক সার্ভিসে। দেশের বিকশিত ভারত এই হচ্ছে চেহারা। এরপর আরেকটা জিএসটি, এই গল্প সব বলবো না, আগেই বলেছি, শুধু বলবো এ পর্যন্ত অনেক উঠানাম, অনেক কথা বলেছে। গত শারদ উৎসবের আগে শারদ উপহার বলে জিএসটির কর বিন্যাসের কথা বলেছে। আমি সারা দেশের কথা বলতে চাই না, আমি আজকের দিনে আগরতলার বাজারে খোঁজ নিয়ে দেখুন, ওই সময় থেকে এখন পর্যন্ত কোন জিনিসটা, যে মোদির ভূষিত জিনিসটার এটার দাম কমেছে, একটা দেখান আমাকে। শুধু একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জালিয়াত ব্যবসায়ীদের সুযোগ করে দিয়েছে। কেমন সুযোগ? এই ঘোষণার আগেই তারা জানতো কর বিন্যাস হতে যাচ্ছে। প্যাকেটজাত দ্রব্য, যারা সেই সমস্ত কোম্পানিগুলি যেখানে আগে 1 কেজির প্যাকেটে অন্তত 950 বা 975 গ্রাম পাওয়া যেত, সেখানে
এখন আপনারাই মিলিয়ে দেখবেন আগরতলার বাজারেও 1 কেজি বা 500 প্যাকেট জাত দ্রব্যে আপনি 100, 150 থেকে 200 গ্রাম কম পর্যন্ত মিলছে। এই সুযোগ করে দিয়েছে। আরো অন্যান্য সুযোগের কথা বাদ, শুধু বলবো 142 লক্ষ কোটি টাকা আমাদের সমস্ত ক্রেতাদের পকেট থেকে কেটে দিয়েছে। কারখানা বন্ধের সংখ্যা এগুলি দিয়েছি, এগুলি আমি আর উল্লেখ করতে চাই না। এতে আরেকটা লাভ করে দিয়েছে জালিয়াতরা শুধু জিএসটি থেকে জালিয়াতি করে লুটে নিয়েছে 5.5 লক্ষ কোটি টাকার বেশি। আর তারপরের ক্ষেত্রটাই হচ্ছে কৃষকদের নিয়ে নানা কথা, এগুলি জানেন। সবচাইতে বড় ঘোষণা ছিল 14 সালে যে নয়া কৃষি নীতিতে 22 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। আমি সে সমস্ত বিস্তারিত যেতে চাই না, শুধু বলবো 19 সালের পর থেকে মোদি তো কোনদিনই 12 সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। 19 সালের পর থেকে সরকারি কোন দপ্তর থেকে, না কৃষি দপ্তর না আমাদের রাজ্যের কর্মা মন্ত্রী কেউই 19 সালের পর থেকে কৃষকদের আয় নিয়ে কোন তথ্য প্রকাশ করে না। শুধু একটা তথ্য সরকারি ভাবে প্রকাশিত যে এই মোদির 12 বছরে প্রতিদিন এখন পর্যন্ত কৃষকরা ঋণ মেটাতে না পেরে, কৃষি খরচ যা জন্য যে ঋণ করতে হয় ঋণ মেটাতে না পারে, গড়ে 31 জন কৃষক এখনো আত্মহত্যা করছে। মোদি অনেক প্রকল্প, ইন্স্যুরেন্স, ফসল বীমা, হেন তেন, প্রকৃত চিত্র হচ্ছে ফসল বীমা ক্ষেত্রে বেসরকারি বীমা কোম্পানিগুলি এই সময়ের মধ্যে প্রায় 70,000 কোটি টাকা মুনাফা করেছে। কৃষকদের কি আয় হয়েছে, কতটা ক্ষতিপূরণ হয়েছে আপনারা গ্রাম পাহাড়ের খবর জানেন। আপনারা আমাদের ত্রিপুরায় তো ওই কৃষিকাজের সাথে যুক্ত মায়েরা এই এখনো সন্তান বিক্রি করে দিতে হচ্ছে। এই হচ্ছে সারা দেশের চিত্র। আমাদের কৃষি ঋণে জর্জরিত কৃষকরা, মোদি কর্পোরেটদের ঋণ ছাড় দিয়েছে 26 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এখানে আছে কিছুটা আদায়করণের প্রচেষ্টাও নিয়েছে, সামান্য 30% কাছাকাছি আদায় হয়েছে, কিন্তু মূল 26 লক্ষ কোটির মধ্যে 30% সংখ্যাটা একেবারেই নগণ্য। অঙ্কের হিসাব করে আমি দেখিয়ে দিতে পারবো, আমার প্রয়োজন নেই, আপনারা সকলে আমার চাইতে ভালো অঙ্ক জানেন, সেটা ধরে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ছিল ডিজিটাল ক্ষেত্রকে শক্তিশালী করা, আইটি সেল শক্তিশালী, এআই প্রযুক্তি, এই সমস্ত কথা নানা রকম বিষয় ছিল। আমি শুধু একটা বলবো, মোদি ডিজিটাল ক্যাশ লেনদেন, হ্যাঁ, এটা একটা আধুনিক জগতে, আধুনিক ব্যবস্থায় এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এটা শক্তিশালী করতে হবে। কিন্তু দুঃখের পরিতাপের যে এই ক্ষেত্রেও মোদিজি দেশবাসীকে ফাঁকি দিয়েছে, ঠকিয়েছে, যার সুবাদে ডিজিটাল লেনদেন শুরু হওয়ার পর খোদ আগরতলারও সাধারণ মানুষ বা লেনদেন নয়, স্বয়ং ম্যাজিস্ট্রেট, ডাক্তার বাবুদের তাদের অ্যাকাউন্টের টাকা হ্যাক করে তুলে নিয়ে যাচ্ছে ডিজিটাল লেনদেনের ফলে। তো আমি ওই সময় বলেছিলাম, মোদিজি আপনি পেটিএম, গুগল, এই সমস্ত বিদেশি সংস্থাগুলি যারা ডিজিটাল লেনদেনের যারা ধারক এবং বাহক এখন সারা দুনিয়া জুড়ে, এদেরকে আমাদের দেশে পপুলার করার জন্য বিজ্ঞাপনে যত টাকা খরচ করেছেন, সেই টাকার একটা ভালো অংশ যদি নিরাপত্তার জন্য
যে আমাদের আমানতকারীদের নিরাপত্তার জন্য ব্যবহার করতেন, তাহলে এই সমস্ত জালিয়াতরা সেই সুযোগ পেত না। দুর্ভাগ্যে মোদিজি বা বিজেপি দল তাদের কর্ণে তো এই সমস্ত কথা পৌঁছাবে না, কারণ তাহলে তারা দলের তহবিল স্ফীত হবে কি করে? নিজেরা আগে যারা আপনার এই 14 সালের আগে বা আমাদের 18 সালের আগে আমাদের রাজ্য সন্ধ্যা রাত্রে ঘুমালে পরে ওই বিছানা থেকে আকাশের তারা গুনতে পারত, চাঁদের আলো দেখা যেত, আজকে তাদের প্রাসাদ হয়েছে, কোটি কোটি টাকা নানা জায়গায় জমানো আছে, এই সমস্ত কিছু হয়েছে। এটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের শিক্ষা সকলেই জানেন তার গুরুত্বের কথা। এক্ষেত্রে একটা বিষয় একেবারে ড্রপ পড়ে গেছে, শুধু সংক্ষেপে দুটো মিনিটও না। আমাদের কর্মক্ষেত্রে, গ্রামীণ কর্মক্ষেত্রে একটা বড় আঘাত MGM রেগা, যেটা 100 দিনের কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ছিল। আমি গান্ধীজির নামাঙ্কিত গান্ধীজিকে তারা ততটাই ব্যবহার করেছে যতটা তাদের প্রয়োজনে ছিল। আমাদের দেশের মনীষীদের এখন পর্যন্ত যাদেরকে যতটাই ব্যবহার করছে ততটা তাদের প্রয়োজনে যতটা, তারপরেই তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা আমি তার ওনার নাম বাদ দিয়ে দিই, কিন্তু আমি যেটা বলতে চাই, যেটা দেশব্যাপী প্রচারে, বিজ্ঞাপনী প্রচারে কোটি কোটি টাকা খরচ করেছে, এখনো করেছে কি না 100 দিন না 125 দিনের কাজ। কে বারণ করেছিল? আইনটা তো ছিল ন্যূনতম 100 দিনের কাজের গ্যারান্টি। আমাদের রাজ্যে ধলাইয়ে কোন বছর 150 দিনের কাজ হয়েছে, ভারতবর্ষের অনেক জেলাতেই হয়েছে। এই আইনেই তো তুমি এটাকে 200 দিন করতে পারতে, 300 দিন করতে পারতে যদি হতো। কিন্তু আমি যেটা বলতে চাই, এই আইনটা, রেগাটা ছিল মোদির চোখের বিষ। এই চোখের বিষ থাকার ফলে মোদির পরিকল্পনা হচ্ছে রেগা তুলে দাও ধাপে ধাপে। এই যে 125 দিনের কথা বলছে, আর আমি বলছি তো এই অর্থ বছরে যে বাজেট বরাদ্দ হয়েছে, যে টাকায় লোকেশন হয়েছে, সেই টাকায় 50 দিনেরও কাজ হবে না। যে শ্রমিক তালিকাভুক্ত আছে, প্রতিদিন বাদ দেওয়া হচ্ছে শ্রমিক। আরেকদিকে কাজ হারা মানুষ নূতন করে নাম নথিভুক্ত করছে, ফলে মিলে 50 দিনও দেওয়া হবে না। আমাদের রাজ্যে তথ্যটা কি? গত অর্থবর্ষে সরকারি তথ্য মাত্র 40 দিন কাজ হয়েছে, আর এবছর 2 মাসে কাজ হয়েছে 2.25 দিনের কাজ হয়েছে মাত্র। এই হচ্ছে চিত্রটা। শিক্ষা ক্ষেত্রে আমি সব বলবো না, শুধু সরকারি স্কুল, মোদির সময়ে শুধু সরকারি আর সরকারি অনুদান প্রাপ্ত স্কুল সারা দেশে বন্ধ হয়ে গেছে 98 লক্ষ। অন্যদিকে বেসরকারি স্কুল ছিল 2,88,000, হয়েছে 3,52,000। ছাত্র সংখ্যা কি হারে কমেছে, ড্রপ আউট কি হারে কমেছে, এগুলি উল্লেখ করতে চাই না। যেটা উল্লেখযোগ্য যেটা দিক, সেটা হচ্ছে যে 1,40,125টা স্কুলে চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে সারা দেশে। আমাদের রাজ্যেও এই সংখ্যাটা প্রায় 546টা স্কুলে এই সংখ্যাটা একজন টিচার দিয়ে চলছে। আর শিক্ষক শূন্য, খালি পদ শূন্য পড়ে আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে 11,740টা। গোটা দেশে তার সংখ্যাটা অনেক বেশি, সেটা আমি এখানে আছে, আপনারা দেখে নেবেন। আমরা এটা এক ধরনের একটা চার্জশিট। আমরা এতকাল 12 বছর যাবৎ শুনে এসেছি মোদিজি সংসদের বাইরে সর্বত্র করেছে। জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের শ্রীমতী গান্ধী, রাজীব গান্ধী হয়ে মায়ের মনমোহন সিং পর্যন্ত দেশের সর্বনাশই শুরু করেছে। এটাই আমরা অভ্যস্ত হয়েছি দেশের মানুষজনে। আমরা আজকে যে দেশের এই হাল এবং 12 বছরে প্রকৃত অর্থে উনি দেশের জন্য, দেশবাসীর জন্য কি করেছে
এটা আমরা এখন জানতে চাই। এই প্রশ্ন নিয়ে আমরা ত্রিপুরায়, আমরা হাটে বাজারে, বন্দরে, পাড়ায় পাড়ায় আমরা বিভিন্ন পদ্ধতিতে ছোট ছোট সভা, প্রচার সভা, স্ট্রিট কর্নার, বাজার সভা, অবস্থান ইত্যাদির মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলি জনগণের দরবারে নিয়ে যাব, তাদের কাছে জবাব চাইব। এর সাথে আমরা নিশ্চয়ই রাজ্যের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলিকে যুক্ত করেও রাজ্যে আমরা নানা পর্যায়ে নানাভাবে আমরা আন্দোলন আমরা জারি রাখবো। আগামীকাল থেকে 31শে মে পর্যন্ত প্রথম পর্যায়ে প্রচার আন্দোলন সংগঠিত হবে। তার পরবর্তী সময়ে আমরা নানাভাবে এডুকেশন প্রোগ্রাম সহ নানা কর্মসূচি